আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা জাস্ট এতটুকুই বলি, নাউন, নাউন ফ্রেজ এবং প্রোনাউন ছাড়া বাকি সবাইকে যে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। কিন্তু আমরা আসলেই জানি না কিভাবে কাকে কীরকম করে একটা অ্যাডভার্ব মডিফাই করে। আজকের ক্লাসে চলেন আমরা সেই বিষয়টা দেখি। তো আপনাদের যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে, আমার অন স্ক্রিনে এখন দেখা যাচ্ছে অ্যাডভার্ব যাদেরকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্ব আসলে যাদেরকে মডিফাই করে এটা জানাটা খুব বেশি জরুরি। আমরা জানি কতটুকু, নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। তবে আসলে কিভাবে করে এটা জানাটা খুব বেশি জরুরি। চলেন দেখে নেওয়া যাক নাম্বার ওয়ানে কি আছে। এখানে নাম্বার ওয়ান আমি যুক্ত করেছি সেন্টেন্সের ক্ষেত্রে। সেন্টেন্সের ক্ষেত্রে বলতে কি, একটা সেন্টেন্সকে যখন একটা অ্যাডভার্ব মডিফাই করবে, হয় সেন্টেন্সটার একেবারে আগে বসে মডিফাই করবে অথবা অথবা একেবারে পরে বসে মডিফাই করবে। তাহলে আমাদের একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে একটা ফুল সেন্টেন্সকে যখন একটা অ্যাডভার্ব মডিফাই করবে তাহলে দুভাবে করতে পারে। হয় সেন্টেন্সের একেবারে শুরুতে বসে মডিফাই করতে পারে অথবা সেন্টেন্সের একেবারে শেষে বসে মডিফাই করতে পারে। তাহলে শুরুতে বসে যখন মডিফাই করে বিষয়টা আমরা একটু দেখি। রিয়েলি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে এই যে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সেন্টেন্সটা কিন্তু কারেক্ট। এই সেন্টেন্সটাকে মডিফাই করার জন্য এখানে কি ব্যবহার করেছি? রিয়েলি। এরপরে কি আছে? এরপরে আছে পরে বসে কিভাবে মডিফাই করে। এভরিবডি লার্নস হিজ মাদার টাং ন্যাচারালি। তাহলে এখানে ন্যাচারালি যে শব্দটা আছে এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। এবং আমরা আরও একটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল আমরা সচরাচর ব্যবহার করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে শি গোজ টু স্কুল এভরি ডে। এই যে এভরি ডে যে অংশটুকু আছে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে আমরা বলতে পারি রেগুলারলি। তাহলে আমরা কি বুঝছি? আমরা বুঝছি যে একটা সেন্টেন্সকে যখন একটা অ্যাডভার্ব মডিফাই করবে, হয় সেন্টেন্সটার আগে বসে মডিফাই করবে নয়তো পরে বসে মডিফাই করবে। এরপরে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব মেইন ভার্বের ক্ষেত্রে, অর্থাৎ একটা অ্যাডভার্ব যখন মেইন ভার্বকে মডিফাই করে তখন কিভাবে বিষয়টা আসলে আমরা হ্যান্ডেল করবো অথবা কিভাবে আমরা বিষয়টা সলভ করবো একটু দেখি। একটা অ্যাডভার্ব যখন একটা মেইন ভার্বকে মডিফাই করে, হয় মেইন ভার্বের আগে বসতে পারে অথবা পরে বসে মডিফাই করে। তাহলে আমরা এইখানে যে বাক্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হি অলওয়েজ হেল্পস মি। এখানে হেল্পস যেটা আছে সেটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে যে অলওয়েজ শব্দটা আছে এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এরপরেরটা হি রানস ফাস্ট। তাহলে এখানে যে রানস আছে সেটা হচ্ছে ভার্ব, তাহলে ফার্স্ট যে শব্দটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা কি বুঝলাম? একটা মেইন ভার্বকে যখন একটা অ্যাডভার্ব মডিফাই করবে, হয় ভার্বটার আগে বসে মডিফাই করে অথবা পরে বসে মডিফাই করে। দ্যাটস ইট। চলেন এরপরে আমরা দেখি আর কাকে কাকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তো যে কথাটা বলছিলাম, একটা অ্যাডভার্ব যখন একটা ভার্বকে মডিফাই করে আমরা দেখেছি। এখন আমরা দেখি কোনো একটা সেন্টেন্সে যখন অক্সিলিয়ারি ভার্ব থাকবে এবং মেইন ভার্ব থাকবে তখন ঠিক আমি কোন জায়গায় অ্যাডভার্বটা বসাবো। একটা নিয়ম হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের পূর্বে মাঝখানের যে জায়গাটা আছে এটা হচ্ছে অ্যাডভার্বের। তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের পূর্বে সবসময় আমরা অ্যাডভার্ব বসাবো। এক্সাম্পল দেখা যাক, আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে অলরেডি যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব, সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে এখানে হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ডান হচ্ছে মেইন ভার্ব। এর পরের বাক্যটা দেখি, আই ক্যানট ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে নট যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তবে এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্যান হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ডু হচ্ছে কি? মেইন ভার্ব। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের পূর্বে অর্থাৎ দুইটার মাঝখানে অ্যাডভার্ব বসে। তাহলে আমরা যদি বলি এখানে নট যদি অ্যাডভার্ব হয়, নট যদি এখানে অ্যাডভার্ব হয়, তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, নো কোন পার্ট অফ স্পেস? নো হচ্ছে সচরাচর অ্যাডজেক্টিভ। নো হচ্ছে সচরাচর কি? অ্যাডজেক্টিভ। এটা আমরা সব সময় মনে রাখবো। নো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। আমরা জানি যে সকল ডিটারমিনার্স হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তবে এখানে আরেকটা বিষয় আমি যুক্ত করেছি। আমি এখানে যে কথাটা বলেছি অক্সিলিয়ারি ভার্বের পরে, দুনিয়াতে যতগুলো অক্সিলিয়ারি ভার্ব আছে তাদের পরে অ্যাডভার্ব বসে, তবে দুইটা অক্সিলিয়ারি ছাড়া। নাম্বার ওয়ান দেখো, দুটো অক্সিলিয়ারি আছে পৃথিবীতে। দেখো এটা একটু রিডিং পড়ি আমি। অ্যাডভার্ব সব সময় অক্সিলিয়ারি ভার্বের পরে বসে, কিন্তু হ্যাভ টু এবং ইউজ টু, হ্যাভ টু এবং ইউজ টু এ দুটো হচ্ছে কি? অক্সিলিয়ারি ভার্ব এর আগে বসে। তাহলে পৃথিবীতে যতগুলো অক্সিলিয়ারি ভার্ব আছে তাদের পরে অ্যাডভার্ব বসে, তবে হ্যাভ টু এবং ইউজ টু এমন দুটি অক্সিলিয়ারি ভার্ব যাদের পূর্বে কি বসে? অ্যাডভার্ব বসে। আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি, আই অলওয়েজ হ্যাভ টু অথবা ইউজ টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে অলওয়েজ শব্দ যেটা দেখতে পাচ্ছ
এই অলওয়েজ শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা কি বুঝলাম? হ্যাভ টু এবং ইউজ টু এমন দুটি অক্সিলিয়ারি ভার্ব যাদের পূর্বে কি বসে? অ্যাডভার্ব বসে। চলেন আমরা এরপরে ট্রানজিটিভ ভার্বের ব্যবহারটা একটু দেখি। তাহলে দেখেন এখানে আমাদের অন স্ক্রিনে নাম্বার 4-এ কি আছে? যখন একটা অ্যাডভার্ব একটা ট্রানজিটিভ ভার্বকে মডিফাই করবে পরে বসে, তখন বিষয়টা আসলে কিরকম হয় এটা জানাটা খুব বেশি জরুরি। দেখো, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট, অবজেক্টের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। আমি একটা কথা বলি, ভিটি মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। উইচ ভার্ব ইজ হ্যাভিং অবজেক্ট ইট উইল বি ট্রানজিটিভ, সকর্মক, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে। আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে খুব সহজে বুঝবো। ক্রেবস টয়েফেল বলতে একটা বিখ্যাত বই আছে, পৃথিবী বিখ্যাত বই ইংরেজির উপর। সেখানকার বেশিরভাগ প্রশ্ন এই একটা অংশের উপর দাঁড়িয়ে আছে। দেখো এখানে, দেখো, অলওয়েজ ট্রাই টু রিমেম্বার ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব। তাহলে কোনো ভার্বের যদি অবজেক্ট থাকে, অবজেক্ট এবং ভার্বের মাঝখানে কোনো ধরনের অ্যাডভার্ব বসবে না। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকবে সে অবজেক্টের পরে কি বসবে? অ্যাডভার্ব বসবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, হিরো আলম স্যাং, স্যাং হচ্ছে এখানে ভার্ব। এরপর হচ্ছে আসং, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সুইটলি এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ভার্বের অবজেক্ট থাকবে, অবজেক্ট এবং ভার্বের মাঝখানে কিন্তু কোনো ধরনের অ্যাডভার্ব বসবে না। অবজেক্টের পরে সচরাচর আমরা অ্যাডভার্বটা বসাবো। তাহলে এই ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা অ্যাডভার্বটা এরকম করে ব্যবহার করি। বিশেষ করে আমরা ৫ম নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। অর্থাৎ দেখো, যখন একটা সচরাচর কোনো অ্যাডজেক্টিভকে যখন অ্যাডভার্ব মডিফাই করে, তখন অ্যাডজেক্টিভটার পূর্বে আমরা কি বসাই? অ্যাডভার্ব বসাই। যেমন শি ইজ ভেরি নাইস, এখানে নাইস হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসিয়েছি। এরপর হচ্ছে অ্যাডভার্ব তার নিজের ক্ষেত্রে। অর্থাৎ আমরা জানি যে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। অ্যাডভার্বকে মডিফাই করতে পারে মানে হচ্ছে একটা আমি নির্দিষ্ট অ্যাডভার্বের পূর্বে আরও একটা অ্যাডভার্ব যুক্ত করব। এটাই হচ্ছে ভিত্তি। যেমন হি রানস ভেরি ফাস্ট, আমি যদি ভেরিটা যদি মুছে দিই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট। হি রানস ফাস্ট, সেন্টেন্স কারেক্ট। হি রানস ভেরি ফাস্ট, তাহলে এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, ভেরি হচ্ছে কি? অ্যাডভার্ব। ওকে, শি সিংস ভেরি ওয়েল, তাহলে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বকে কি করেছে? মডিফাই করেছে। অথবা শি সিংস এক্সট্রিমলি ওয়েল, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এক্সট্রিমলি হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে আমরা যেটা বুঝলাম, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ভার্বের পর অবজেক্ট, অবজেক্টের পর কি? অ্যাডভার্ব বসে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা সচরাচর পূর্বে বসাই। আর অ্যাডভার্বের ক্ষেত্রে যখন একটা অ্যাডভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্বের ঠিক পূর্বে আমরা আরেকটা কি বসাবো? অ্যাডভার্ব বসাবো। দ্যাটস ইট। তো নেক্সট দেখো, প্রেপোজিশনের ক্ষেত্রে অ্যাডভার্ব আসলে একটা প্রেপোজিশনকে কিভাবে মডিফাই করে। তাহলে আগের মতো আমরা যদি বলি, বেসিকলি প্রেপোজিশনের পূর্বে আমরা অ্যাডভার্বটাকে বসাবো। যেমন সিট জাস্ট বিফোর মি, এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ বিফোর, বিফোর শব্দটা হচ্ছে তোমার প্রেপোজিশন। তাহলে বিফোরের পূর্বে কি বসছে? জাস্ট। এই জাস্টটা হচ্ছে কি? জাস্টটা হচ্ছে অ্যাডভার্ব। আই অ্যারাইভড লং বিফোর দ্য টাইম, তাহলে বিফোরের পূর্বে লং বসিয়েছি। হি কেম রাইট থ্রু দ্য ফিল্ড, তাহলে থ্রোর পূর্বে কি বসেছে? রাইট বসেছে। তাহলে আমরা যেটা বুঝছি প্রেপোজিশনের পর আমরা অ্যাডভার্ব বসাই। নাম্বার 8, পার্টিসিপলের ক্ষেত্রে আমরা জানি পার্টিসিপল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল মানে যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পূর্বেই তো কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে দেখি পার্টিসিপলের ক্ষেত্রে আমরা এই যে পার্টিসিপলের পূর্বে আমরা অ্যাডভার্ব বসাই। পার্টিসিপল ইজ ওয়ান কাইন্ড অফ কি? অ্যাডজেক্টিভ। এটা আমরা সবসময় মনে রাখবো। তাহলে দেখো তো, ইট ইজ আ ভেরি চার্মিং সিন, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভেরি শব্দটা চার্মিং এর পূর্বে বসছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে বসছে। অথবা হি ইজ ভেরি ট্যালেন্টেড, এখানে ট্যালেন্টেড যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে কোয়ালিফাইড যেটা আছে সেটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল। তাদের পূর্বে আমি কি বসিয়েছি? ভেরি বসিয়েছি। তবে তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলি, আমরা সচরাচর দেখতে পাই, এটা দেখো ওয়ার্ডটা হবে যে এরকম, কোয়ালিফাইড। কোয়ালিফাইড বলতে একটা ওয়ার্ড আছে পৃথিবীতে, তবে আমি তোমাদের রিকোয়েস্ট করব এরকম কোনো ওয়ার্ড ব্যবহার করবে না। যেমন আমি অনেককেই বলতে শুনি কোয়ালিটিফুল, কোয়ালিটিফুল কোনো শব্দ পৃথিবীতে অস্তিত্ব নেই। তাহলে আমরা কোয়ালিটিফুল ব্যবহার করব না, আমরা কোয়ালিফাইডটা ব্যবহার করব। তাহলে প্রেপোজিশন বা পার্টিসিপলের ক্ষেত্রে অ্যাডভার্বের ব্যবহার এরকম। এখন আমরা নবম নাম্বার, 9th নাম্বারটা একটু দেখি, চলো। নাম্বার 9 যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অবস্থা খুব বেশি কিন্তু বেগতিক করে দিবে। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে প্রেপোজিশন প্লাস নাউন প্রোনাউন না থাকলে, অর্থাৎ কোনো সেন্টেন্সের শেষে প্রেপোজিশনের পরে যদি কোনো নাউন প্রোনাউন না থাকে, অর্থাৎ একেবারে শেষে যদি কি থাকে?
প্রেপোজিশন থাকে তাহলে তা অ্যাডভার্ব বলে গণ্য হয়। যেমন আমি যদি এক্সাম্পল বলি, এই যে দেখো এক্সাম্পল দেখো, প্লিজ কাম ইন, এখানে আমরা দেখতে পাচ্ছি কাম ইন, তাহলে এরপরে দেখো তো সিট ডাউন, এরপরে দেখো তো আই হ্যাভ সিন ইউ বিফোর, তাহলে দেখো তো আই হ্যাভ সিন ইউ কি বিফোর, এরপর দেখো দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান কি ওয়েন্ট ডাউন। আমি এই 3-4টা যা আছে তা পড়েছি, তাহলে এখানে একটা বিষয় দেখো তো, দেখো কাম ইন সিট ডাউন আই হ্যাভ সিন ইউ বিফোর দ্য সান ওয়েন্ট ডাউন। তাহলে আমি এটাই বলেছি, কোনো সেন্টেন্সের শেষে যদি নাউন প্রোনাউন ছাড়া যদি একেবারে শেষে প্রেপোজিশন বসে, তবে সেই প্রেপোজিশনটা অ্যাডভার্ব হিসেবে পরিগণিত হয়। তাহলে আমি তোমাদের জ্ঞাতার্থে একটা বিষয় এখানে আমি বলছি, তাহলে দেখো সিট ডাউন অথবা তুমি ডাই অফ, ডাই বাই, ডাই ফ্রম, ডাই ফর, অর্থাৎ গ্রুপ ভার্বের কথা যদি বলি, তাহলে দেখো আমি যদি এখানে যদি একটু এক্সপ্লেন করি বিষয়টা, দেখো সেন্টেন্সের শেষে, সেন্টেন্স এর শেষে প্রেপোজিশন বসলে, সেন্টেন্সের শেষে প্রেপোজিশন বসলে তা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে, তা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাহলে আমি যেটা বলেছি, তাহলে সেন্টেন্সের শেষে এই যে এখানে দেখতে পাচ্ছি কাম ইন, সিট ডাউন, ইউ বিফোর, হচ্ছে ওয়েন্ট ডাউন, এতটুকু পর্যন্ত বলছি। এখানে আমি যেগুলো মার্ক করেছি প্রত্যেকটা হচ্ছে অ্যাডভার্ব, প্রত্যেকটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে আমি আরেকটা কথা বলতে পারি, দেখো আরেকটা কথা বলতে পারি, বিষয়টা এরকম, মনে করো আমি ডাই অফ লিখলাম, আমি লিখলাম যে ডাই বাই, আমি লিখলাম ডাই ফর লিখলাম, অথবা আমি লিখলাম ডাই ফ্রম, ডাই কি ফ্রম। তাহলে বিষয়টা একটু দেখো তো, এই যে আমি যে কয়েকটা লিখেছি, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে গ্রুপ ভার্ব, এই সবগুলো কি গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব কি ভার্ব সেম থাকে, ভিন্ন ভিন্ন প্রেপোজিশন বসে অর্থটা ভিন্ন হয়ে যায়। তাহলে দেখো এই যে গ্রুপ ভার্বের মধ্যে ভার্বের পরে যে প্রেপোজিশনগুলো থাকে, দেখো ভার্বের পরে যে প্রেপোজিশনগুলো থাকে সে প্রেপোজিশনগুলো আজীবন, দেখো ভার্বের পরে যে প্রেপোজিশনগুলো থাকে সেই প্রেপোজিশনগুলো আজীবন অ্যাডভার্ব, সেই প্রেপোজিশনগুলো আজীবন কি অ্যাডভার্ব। তবে ভার্ব এবং প্রেপোজিশন দুইটা মিলে হচ্ছে ভার্বাল ফ্রেজ, এটাকে কি বলা হয়, ভার্বাল ফ্রেজ বলা হয়। তাহলে একটু একটু আচ্ছা মনে রাখবা। তবে এখানে একটা এক্সাম্পল আছে, দেখো ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, তাহলে আমি একটু আগে বলেছি সেন্টেন্সের শেষে যদি কোনো ধরনের প্রেপোজিশন থাকে সিঙ্গেল নাউন প্রোনাউন ছাড়া, তাহলে সেটা কিন্তু কি হয় অ্যাডভার্ব হয়। তবে ফর ইওর কাইন্ড ইনফরমেশন এটা কিন্তু অ্যাডভার্ব হবে না। কেন, দেখো এখানে দেখো তোমরা অ্যাবাভ দেখতে পাচ্ছ, অ্যাবাবের পূর্বে কিন্তু কি আছে ফ্রম আছে, তাহলে অ্যাবাব এখানে কোন পার্ট অফ স্পিচ, অ্যাবাব এখানে হচ্ছে নাউন। ইংরেজিতে একটা ব্যাপার আছে, কোন সেন্টেন্সের শেষে দুইটা প্রেপোজিশন যদি বসে, দুইটা প্রেপোজিশন যদি কি বসে, সর্বশেষে যেটা থাকবে সেই প্রেপোজিশনটা হয়ে যাবে কি নাউন, এবং পূর্বেরটা কি থাকবে প্রেপোজিশন। কারণ প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড বসলে সেটা নাউনে কি হয় পরিণত হয়। তাহলে তুমি যখন এরকম দেখবা সেন্টেন্সের শেষে প্রেপোজিশন যখন তুমি দেখবে, তখন সেক্ষেত্রে তুমি এখানে ব্যবহার করবে শেষে যে প্রেপোজিশন থাকবে সেটা কি হবে নাউন। যেমন ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, তাহলে এখানে ফ্রম হচ্ছে কি প্রেপোজিশন, অ্যাবাভ হচ্ছে কি নাউন, এদিকটাও খেয়াল করতে হবে। তাহলে সবসময় আমরা সেন্টেন্সের শেষে প্রেপোজিশন দেখবে তাকে আমরা অ্যাডভার্ব বলতে পারবো না। পূর্বে যদি প্রেপোজিশন আরও একটা থাকে, তবে সেক্ষেত্রে আমরা তাকে প্রথমটা প্রেপোজিশন, দ্বিতীয়টা কি হয় নাউন হয়। এরপর দেখো কনজাংশনের ক্ষেত্রে অ্যাডভার্বের ব্যবহারটা কীরকম। সচরাচর আমরা কনজাংশনের পূর্বে অ্যাডভার্বটা বসাই। যেমন এক্সাম্পল দেখো, দ্য পেশেন্ট ডাইড জাস্ট আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে তুমি যদি আফটারকে যদি গণনা করো, আফটার হচ্ছে এখানে কনজাংশন, তাহলে কনজাংশনের পূর্বে আমি কি বসিয়েছি, কনজাংশনের পূর্বে আমি জাস্ট শব্দটা বসিয়েছি, এই জাস্ট শব্দটা হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, এরপরে আমরা দেখবো যে ইন্টারজেকশনকে অ্যাডভার্ব আসলে কিভাবে মডিফাই করে সেই বিষয়টা। আমরা আজকের ক্লাসের একেবারে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এখানে লেখা আছে ইন্টারজেকশনের ক্ষেত্রে, অর্থাৎ ইন্টারজেকশনকে কিভাবে অ্যাডভার্ব মডিফাই করে। আমরা ইংলিশ গ্রামারের দিকে লক্ষ্য করলে একটা বিষয় দেখতে পাই, সচরাচর অ্যাডভার্ব কাকে মডিফাই করে। সচরাচর প্রাইমারি লেভেলে অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডভার্ব নিজেকে, অ্যাডজেক্টিভকে এবং ভার্বকে। তবে আমরা আরও একটু বর্ধিত আকারে দেখেছি। আজকে আমরা নতুন একটা বিষয় শিখব, ইন্টারজেকশনের ক্ষেত্রে অ্যাডভার্ব আসলে ইন্টারজেকশনকে কিভাবে মডিফাই করে। কোয়াইট অ্যালাস, খুবই দুঃখজনক। তাহলে এখানে দেখো তো কোয়াইট শব্দটা অ্যালাসের পূর্বে বসে দেখো অনুভূতিটা আরো একটু জোর দিচ্ছে, জোরালো করছে। এরপর দেখো ও রিয়েলি, তাহলে এখানে রিয়েলি শব্দটা ও এর আবেগকে আরো বেশি কি দিচ্ছে, জোর দিচ্ছে।
আহ ইনডিড। তাহলে দেখো তো আয়ের আবেগকে শক্তিশালী করছে কে? ইনডিড। এরপরে দেখো ওহ ট্রুলি, ট্রুলি ও এর দেখো অনুভূতিকে জোর দিচ্ছে। যদিও আমি এখানে দেখালাম, তবে ইন্টারজেকশনকে যে অ্যাডভার্ব মডিফাই করে সেটা খুব বেশি প্রচলিত নয়। তবুও আমি আমাদের জানার সুবিধার্থে এই বিষয়টা আলোচনা করেছি। তাহলে আমরা আজকে যেটা দেখলাম, একটা অ্যাডভার্ব আসলেই কাকে কাকে মডিফাই করে কিভাবে করে সেটা আজকে আমরা হাতে কলমে দেখলাম। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সায়েন্স ইংলিশ পেজে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।